অনেকে ভেবেছিলেন যে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, সংবিধান স্থগিত করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হবে, বিদ্যমান ব্যবস্থা রেখেই আপনাকে কতগুলো পরিবর্তনে যেতে হবে এবং সেই পরিবর্তনগুলো সে কারণেই রাতারাতি করা সম্ভব নয়। মানুষের প্রত্যাশা তো অনেক, মানুষ পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই খুলনাঞ্চে বদলে নিতে চায়। আসলে মূল বিষয়টা হচ্ছে যে মানুষ যে ধরনের শাসন বাংলাদেশে চলেছে, এই ধরনের শাসন বাংলাদেশে মানুষ চায় না। মানুষ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে সুযোগের সমতা থাকবে, যেখানে সবাই নিজেকে একটা আরও বিকাশের দিকে, উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবে এবং একটা ব্যবস্থার মধ্যে সবাইকে ধারণ করা হবে। এই জায়গাগুলো মানুষ চায়। ফলে রাষ্ট্র নাগরিককে মর্যাদা দিচ্ছে কিনা এই প্রশ্নটা নানান দিক থেকে প্রকাশিত হয়। সেই জায়গাগুলো নিয়ে মানুষের যে ক্ষোভ জমতে থাকে এবং সেখান থেকেই এত বড় একটা অভ্যুত্থানের জন্ম হয়। ফলে যার বিরোধিতা করছে সেটা থেকেই বোঝা যায় যে মানুষ কি চায়। এখন এইরকম একটি রাষ্ট্র ব্যবস্থা তো আর রাতারাতি প্রতিষ্ঠা করা সম্ভব না। যেভাবে রাজনৈতিক ঘটনাটা ঘটেছে, যে বিভিন্ন রাজনৈতিক শক্তির বিন্যাস এবং দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে অবস্থার মধ্যে থেকে গেছে, যারা আন্দোলনের একটা বড় দিক ছিল একটা স্বতঃস্ফূর্ততা। ফলে যেভাবে একটা সংগঠিত শক্তি যদি পুরোপুরি নেতৃত্বমূলক জায়গায় থাকতো, তাহলে হয়তো ভিন্নভাবে রাজনৈতিক পদ্ধতিগুলো তৈরি হতে পারত। কিন্তু একদিকে স্বতঃস্ফূর্ত শক্তি, অন্যদিকে রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন। কিন্তু এই স্বতঃস্ফূর্ততা যেহেতু রাজনৈতিক শক্তিগুলোর সাথে একটা যুক্ত হয়েই বলা চলে যে এক ধরনের সরকার গঠন করেছে এবং সেই সরকার গঠনের ক্ষেত্রে যেভাবে পদ্ধতিটা তৈরি হয়েছে তাতে বিদ্যমান সংবিধানকে একভাবে রেখেই আইন ব্যবস্থা কিংবা বিচার রাষ্ট্র কাঠামোকে রক্ষা করেই একভাবে সরকারটা পরিচালিত হচ্ছে কিংবা দায়িত্ব গ্রহণ করেছে। তাতে এখন পুরো রাজনৈতিক পরিবর্তনের পদ্ধতিটা দাঁড়িয়েছে সংস্কারমূলক। অনেকে ভেবেছিলেন যে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে, সব কিছু সংবিধান স্থগিত করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হবে। সেই রকম বাস্তবতাটা তৈরি হয়নি। সেই বাস্তবতা তৈরি না হওয়ার ফলে একটা যখন বিদ্যমান ব্যবস্থার মধ্যেই একটা সরকার দায়িত্ব নেয় এবং সেইখানে পরিবর্তন আনার আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে হয়, তো সেটা সংস্কারমূলক পরিবর্তনই ঘটে। অর্থাৎ বিদ্যমান ব্যবস্থা রেখেই আপনাকে কতগুলো পরিবর্তনে যেতে হবে এবং সেই পরিবর্তনগুলো সে কারণেই রাতারাতি করা সম্ভব নয়। ফলে একটা সরকারের দিক থেকে যে দায়িত্ব নেওয়া হয়েছে, আমরাও যে প্রস্তাব করেছিলাম যে অনেক কী পরিবর্তন ঘটানো সম্ভব, সেই সব বিষয়ে একটা প্রস্তাবনা তৈরি হওয়া দরকার এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেগুলো ন্যূনতম ঐক্যমত্য তৈরি হচ্ছে সেইগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, তখন সেইভাবে সেটা নিয়ে আলোচনা করতে পারি এবং সেই বাস্তবায়নের পথটা তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার ইতিমধ্যে অনেকগুলো কমিশন গঠন করেছে, তারা বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রস্তাব তৈরি করছেন এবং ইতিমধ্যে রিপোর্ট পেশও করছেন। সেই সব রিপোর্টগুলো নিয়ে সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী, নানা শ্রেণী পেশার অংশীজন, সিভিল সোসাইটি, অর্থাৎ সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন, সেরকমটাই আমরা জানি। এবং এই কথা বলার মধ্য দিয়ে একটা যাকে বলে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে যে কোন কোন সংস্কার কিংবা পরিবর্তনগুলোকে মানুষ কিংবা আমরা একটা ঐক্যমত্যে আসতে পেরেছি, সেগুলি হয়তো একটা ন্যাশনাল চার্টারে হিসেবে সামনে আসবে যে এই বিষয়গুলোতে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। সেই পরিবর্তনগুলো তখন কিভাবে বাস্তবায়ন হবে? অনেকগুলো হচ্ছে নির্বাচনের আগেই হয়তো বাস্তবায়ন করা সম্ভব, আবার অনেকগুলো মৌলিক কাঠামোগত প্রশ্ন আছে যেগুলো নির্বাচনের মধ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে। ফলে সংস্কার ব্যাপারটা যেমন নির্বাচনের জন্য দরকার, আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার। তো এই পুরো প্রসেসটা
চলমান আছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়ে গেছে এটা যেমন বলবো না, কিন্তু এটা বলবো যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথটা এগিয়ে চলেছে। এই ধরনের অভিযোগগুলো আছে এবং সেটা আমরাও গণমাধ্যমে দেখেছি এবং বিভিন্ন জনের কাছ থেকে শুনেছিও। এটা অত্যন্ত দুঃখজনক, বিব্রতকর। আমরা বারবার বলেছি যে জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে যথাযথ জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, আহতদের কেবল চিকিৎসা নয় তাদের পুরো ভবিষ্যৎ জীবনের দায়িত্বটা গ্রহণ করা, এইটা সরকারের অগ্রাধিকার হতে হবে। কারণ যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই অভ্যুত্থান তৈরি হয়েছে এবং এই সরকারও গঠিত হয়েছে, তারা নিঃসন্দেহে অগ্রাধিকারের তালিকায় থাকা দরকার। এবং বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা এগুলোর দুর্বলতাগুলো আমরা জানি, কিন্তু এই দুর্বলতার কথা বলে এই আহতদেরকে যদি আহাজারি করতে হয় তাহলে আসলে আমাদের জন্য সেটা খুবই দুঃখজনক একটা জায়গা হবে। সেদিক থেকে আমরা বারবারই এই কথাটা বলে আসছি এবং অনেকগুলো পদক্ষেপও নেওয়া হয়েছে। আমরা যখন খোঁজ নিই নিজেরাই সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে, তারা আমাদেরকে যে সমস্ত পদক্ষেপগুলোর কথা শোনান সেগুলো যে কাজ করছে না একেবারেই তা নয়, কিন্তু তারপরও এতই সংখ্যা বেশি যে অনেকেই আওতার বাইরেও থাকছেন। ফলে যেভাবে আরও অনেক অধিকতর মনোযোগ এবং প্রতিনিয়ত তত্ত্বাবধান দরকার সেটা আমরা সবসময় বলে এসেছি এবং এখনও আমরা এই দাবিটা করে যাচ্ছি যে কোনোভাবেই যাতে কোনো জায়গায় অভিযোগ তৈরি না হয় সেই দিকটা সরকারের খেয়াল রাখা দরকার। তিনটা দিক আছে বলে আমি মনে করি। প্রথমত, এই আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান যে অংশ ধরেন পুলিশ, এই বাহিনীটাকেই জনগণের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এবং তারা যেভাবে জুলাই আগস্টের নির্বিচারে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে তাতে তাদের নৈতিক জায়গাটা ভেঙে পড়েছিল। 5 তারিখের পরে আমরা দেখলাম পুরো পুলিশ বাহিনীকে ডিসঅ্যাপিয়ার করে যেতে, মানে উধাও হয়ে গেল মনে হচ্ছে। তো এইটা যে একটা ঘটনা, তার মানে একটা দেশে পুলিশ কি পরিমাণ অনাস্থার জায়গায় নিজেরাই সেটা অনুভব করছে যে তাদের এখানে তারা এই জনগণের মুখোমুখি আর হতে পারছে না। তো এইটা একটা ব্যাপার, ভেঙে পড়া। আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনেক ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু পুলিশ বাহিনী পুরোপুরি ভেঙে পড়েছিল এরকম একটা অবস্থা। দ্বিতীয় জায়গাটা বলবো যে এই ভেঙে পড়া বাহিনীকে পুনর্গঠন করার যে কাজটা সেটা শক্ত কাজ এবং মনে রাখা দরকার যে এর মধ্যে অনেক ব্যক্তিরাই আছেন যারা সরাসরি মানে পতিত সরকারের একেবারেই মানে এমন দোসর ছিলেন যারা আইন, নিয়ম কানুন, প্রাতিষ্ঠানিক যে বিধিমালা এগুলো সব অতিক্রম করে এগুলোকে সব পায়ে দলিয়ে জনগণের উপর অত্যাচার করেছে। ফলে এই লোকগুলোকে আপনার যখন চিহ্নিত করা এবং পুরো প্রতিষ্ঠানটাকে পুনর্গঠন করার যে কাজটা সেটা তো একটা কিছুটা সময় সাপেক্ষ কাজ। এবং এর মধ্যে একটা অংশ হচ্ছে যে যারা পতিত সরকারের দোসর ছিল তারা তো ধরুন ঠিকঠাক মতো কাজ করছেন কিনা এটা তো একটা প্রশ্ন হিসেবে থেকেই যাচ্ছে। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা, সরকারকে ব্যর্থ করে দেখানোর চেষ্টা। ফলে এইটা একটা দিক হিসেবে কাজ করে। কিন্তু শেষ দিকটা যেটা হচ্ছে যে পুনর্গঠনের, এর মধ্যেও কিন্তু পুনর্গঠনটা করতে হবে। এইগুলো বাস্তবতা, এই বাস্তবতা মোকাবেলা করেই পুনর্গঠনটা করতে হবে এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠান পুলিশকে কার্যকর করতে হবে এবং পুলিশ এবং জনগণের মধ্যে ন্যূনতম যে আস্থার জায়গা দরকার একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য, সেই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে পুনর্গঠনের আরও যে জোরালোর ভূমিকা নেওয়া দরকার সেইটা আমরা সবসময় বলে আসছি এবং এখনও বলছি যে যেহেতু সময় অনেকটা গড়িয়েছে, 5 মাসের উপরে প্রায় 5.5 মাস সময় গড়িয়েছে, কাজেই মানুষ কিন্তু এখন কাজ দেখতে চাইবে, ফলাফল দেখতে চাইবে। ফলে সেই জায়গা থেকে
প্রতিষ্ঠান পুনর্গঠনের যে কাজটি সেটাকে ঠিক করতে হবে। যাদেরকে আপনি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বলছেন তারা হঠাৎ করে আসেনি। যদি তারা এসে থাকে তাহলে তারা আগেই এখানে অবস্থান করছিল। সরকারের দিক থেকে, বর্তমান সরকারের দিক থেকে যেহেতু একটা তুলনামূলকভাবে দমন পীড়নের মাধ্যমে শাসন করা কিংবা রাষ্ট্র পরিচালনা করাটা কম করা হচ্ছে, তুলনামূলক স্বাধীন পরিস্থিতি আছে, ফলে সবাই কিছুটা সারফেসে এসছে এবং তাদের জায়গাতে তাদের ভূমিকা রাখছেন। এইটা আসলে সমাজের মধ্যে প্রকৃত বাস্তবতা যা তা সামনে আসাই উত্তম এবং সেই অনুযায়ী আসলে সমাজের বাকিদের ভূমিকার জায়গাটা তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ একটা উদার গণতান্ত্রিক জায়গা চায়, শান্তিপূর্ণ সহাবস্থান চায়, বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চা, এখানে ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়ের পার্থক্য আছে, ফলে বহু রকম যে পার্থক্য, এই পার্থক্যগুলো তো বাস্তব এবং সেটা থাকবে। কিন্তু সেই পার্থক্যের মধ্যে আমরা কিভাবে সহাবস্থান করতে পারবো, একটা মিলনাত্মক সমাজের মধ্যে থাকতে পারবো, সেইটা তো আমাদের লক্ষ্য। রাষ্ট্রের দায়িত্ব সেই অবস্থাটা বজায় রাখা। এখন কেউ যদি এটাকে অতিক্রম করতে চায় তাহলে সেখানে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে, কিন্তু ব্যবস্থা সবসময় রাষ্ট্রীয়ভাবে নিলে, আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে নিলে সেটা খুব কাজের নাও হতে পারে। আপনি আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে কাউকে হয়তো দমন করতে পারেন, কিছুটা সময়ের জন্য লুকিয়ে রাখতে পারেন বাস্তবতাকে, তাতে পুরো বাস্তবতার বদল ঘটে যায় না। বরং এই ধরনের পদ্ধতিতে যেটা হয় যে যাদেরকে আপনি দমন করতে চাইছেন তারাই হয়তো তলে তলে আরও বেড়ে ওঠে এবং সেটাই আমরা দেখেছি এর আগের ঘটনাগুলোতে। ফলে আমাদের দিক থেকে যেটা হচ্ছে যে বরং গণপ্রতিরোধের জায়গা, জনগণের পাল্টা যে গণতান্ত্রিক শক্তির বিকাশ, সেইটা বরং জরুরি। সেই জায়গাটা যদি ঘটে তাহলে যারা জনগণের অধিকার হরণকারী চেষ্টা করছে কিংবা নিজের মত অন্যের উপর জবরদস্তি করে চাপিয়ে দিতে চাইছে, তারা আসলে খুব সফল হবে না। দেখুন, একটা জুলাই আগস্টে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের প্রেক্ষাপট, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে জন আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাবে সেটারও একটা ডিরেকশন, কিন্তু দিক নির্দেশনা কিন্তু অভ্যুত্থানের মধ্যে ছিল। সেগুলো যদি সন্নিবেশিত হয় কোনো একটা রাজনৈতিক দলিলে, যেটা ভবিষ্যতে আমাদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে, সেটা তো জরুরি আমি মনে করি, কিন্তু প্রয়োজন মনে করি। কাজেই সেই জায়গাটা কিন্তু সেটা সবাই মিলে তৈরি হওয়া দরকার। এরকম একটা জায়গায় কেউ এককভাবে তৈরি করাটা ঠিক হবে না, কিংবা সেটা থাকলে সেটা তাদের বক্তব্য হিসেবে হবে। যে কোনো সংগঠন, যে কোনো ব্যক্তি একটা তার এই জুলাই ঘোষণা কিংবা জুলাইয়ের মধ্যে দিয়ে তাদের যে ধারণা সেটা প্রকাশ করতে পারে, কিন্তু যখন এটা একটা আপনি জাতীয় কিংবা সম্মিলিত একটা ঘোষণা আকারে গ্রহণ করতে চাইবেন, তখন সেটা তো সকলের মতামতের ভিত্তিতেই হতে হবে এবং মতামতটা যথাযথ প্রক্রিয়া গ্রহণ করতে হবে। যে প্রক্রিয়ায় গেলে সকলের সম্মতিটা তৈরি হবে সেই প্রক্রিয়াটা করা হবে। এটা 5 তারিখ নয়, কিন্তু 5 তারিখে যদি এটা তৈরি করা হতো তখনকার বাস্তবতা অনুযায়ী সেটা একভাবে হয়তো তৈরি হতো। যখন আপনি 5 মাস পরে এসে একটা ঘোষণাপত্র তৈরি করতে চাইবেন, তখন সেটা অথচ 5 তারিখের মানে যে আকাঙ্ক্ষা, ওই সময়কার যে মানুষের মধ্যে ঐক্য এবং ওই বাস্তবতার ভিত্তিতে আপনি যখন একটা ঘোষণাকে তৈরি করতে চাইবেন, তখন এই যে 5 মাস পরে যে বাস্তবতাটা তৈরি হয়েছে সেই বাস্তবতা বিবেচনা রেখে এটা করতে হবে। আপনি চাইলেই তো 5 তারিখে ফেরত চলে যেতে পারছেন না। কাজেই আপনাকে এই 5 মাস পরে যে বাস্তবতাটা তৈরি হয়েছে সেই বাস্তবতাকে বিবেচনায় রেখে সকলকে যুক্ত করে সকলের মতামতের নির্যাস নিয়ে একটা রাজনৈতিক বক্তব্য তৈরি করতে হবে। এখন এটাও এমন জায়গাতে যে এর কী ধরনের ঘোষণা হবে সেটা নিয়েও কিন্তু পরিষ্কারভাবে একটা জায়গা নিতে হবে।
এটা কি একটা ঘোষণা হবে না একটা প্রোক্লামেশন যে অর্থে ব্যবহৃত হয় রাজনৈতিকভাবে আইনি দিক থেকে? প্রোক্লামেশন হয়েছিল 1971 সালের 10ই এপ্রিল, সেটার মধ্যে দিয়ে আমাদের এই রাষ্ট্রপতন হয়েছে। তো আমরা কি আরেকটা নতুন রাষ্ট্রপতন করতে যাচ্ছি? সেইটা প্রশ্ন আকারে আসবে, এবং প্রোক্লামেশনের যে আইনি ভিত্তি সেটা নিয়ে এখন ঐক্য তৈরি হবে কিনা রাজনৈতিকভাবে, সেটা একটা প্রশ্ন। ফলে ওই আইনি দিকের বাইরে যদি একটা ঘোষণা থাকে, যে ঘোষণা ভবিষ্যতের রাজনৈতিক রেফারেন্স এবং অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা সম্বলিত জনগণের দলিল হিসেবে, সেক্ষেত্রে এইটা তৈরি হওয়ার ক্ষেত্রে আমি অত বাধা দেখি না, কিন্তু প্রয়োজনীয় যে সময় এবং উদ্যোগ সেটা দরকার। দেখুন, গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে অনেক রাজনৈতিক দল থাকবে, আর অনেক রাজনৈতিক দল থাকা মানে রাজনৈতিকভাবে যে মতপার্থক্য আছে সেই মতপার্থক্যটাও কাজ করবে, সেইটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার রূপ নেবে, সেটা এমনকি বিরোধের রূপও নিতে পারে। এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই কিন্তু ঘটে, এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার শক্তির পরীক্ষা হয় যে সে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এবং বিরোধকে কীভাবে ম্যানেজ করে, মানে সেইটা ব্যবস্থার মধ্যে সে ধারণ করতে পারে কিনা, এবং সেইটা যত বেশি ধারণ করা যায় গণতান্ত্রিক ব্যবস্থা তত শক্তিশালী। এখন আমরা যে জায়গায় ঐতিহাসিকভাবে এখন অবস্থান করছি, যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে চাইছি, তাহলে একদিকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেভাবে দলগুলো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে, আমাদের দেশেও সেই রকম বহু দল আছে, ফলে সেই দলের এবং তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে, কাজে তাদের মধ্যেকার যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সেগুলো ক্রিয়া করবে। কিন্তু একই সাথে এটা মনে রাখা দরকার যে এই ঐতিহাসিক যে দায়িত্ব আমাদের এই সময়ে আছে, যে একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে হবে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাতে হবে, এবং সেটাকে কার্যকর করে তুলতে আমাদের ঐক্যের জায়গাটা দরকার, যেটা কেননা এই নতুন বন্দোবস্ত ব্যবস্থাটা আমাদের সবার জন্যই প্রযোজ্য। ফলে রুলস অফ দি গেম ঠিক করার যে ঐতিহাসিক দায়িত্ব, যেটা আমাদের সকলের জন্য প্রযোজ্য, সেটার জন্য আমাদের ঐক্য দরকার। আবার রাজনৈতিক কারণেই আমাদের পারস্পরিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও খুব স্বাভাবিক, কিন্তু এই দুটো একসাথে যদি আমাদের চলে তাহলে কোনোটা অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে ঐক্যের জায়গাটি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেইটা সতর্কভাবে থাকা দরকার। মানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার সময় প্রত্যেকেরই এটা খেয়াল রাখা দরকার যে একটা নির্দিষ্ট ঐতিহাসিক পর্ব আমরা পাড়ি দিচ্ছি, এবং এই পর্বে আমাদের যে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে সেটা যাতে আমরা কখনো ভুলে না যাই। এটাও একটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা, যে আমরা আসলে এই বিরোধ এবং নেতিবাচক দিকটাকেই বড় করে তুলি, কিন্তু যারা ঐক্যের কথা বলছে তারা ঠিক আপনার প্রশ্নের মধ্যেও নেই, সে কারণে সেই বিষয়টা গুরুত্বহীন করার একটা চেষ্টা। আমি বলবো যে বিরোধাত্মক দিক যেমন আছে, তেমনি ঐক্যের আওয়াজটাও পরিষ্কার করে আছে। যেমন আমরা শুরু থেকে এই কথা বলছি এবং স্পষ্টভাবে ঐক্যের জায়গাটাকে মানুষের মধ্যে হাজির করার চেষ্টা করছি, এবং মানুষের মধ্যে সে ঐক্যের আগ্রহের ধারাটাও শক্তিশালীভাবে আছে বলে এখনও পর্যন্ত ঐক্য ভেঙে পড়েনি। কাজেই যারা ওই ঐক্যের দিকটি খেয়াল রাখবেন না, দায়িত্বের জায়গাটাকে ভুলে যাবেন, নিজেদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকেই বড় করে তুলবেন, তারা তো আসলে মানুষের কাছে দায়ী থাকবেন, এবং আমি মনে করি যে মানুষ তাদেরকে গ্রহণ করবে না, এবং এই যে পরিণতি আমাদের ভোগ করতে হবে তার জন্য দায়ী করবেন। ফলে আমরা মনে করি যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে নাই করে আমরা দিতে পারবো না, সেটা থাকবে, এবং সেটা আমি স্বাভাবিকও মনে করি আমরা আমাদের জায়গা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু এই নির্দিষ্ট ঐতিহাসিক পর্বে আমাদের রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের যে কর্তব্য, সেইটার জন্য যে প্রয়োজনীয় জাতীয় ঐক্য, সেটা আমাদের সবসময় খেয়াল রাখা দরকার, এবং সেই অনুযায়ী আমাদের কর্মসূচি তৈরি করা দরকার। কোনো একটা পক্ষ যদি মনে করে আমরা যা বলছি সেটাই একমাত্র জন আকাঙ্ক্ষা, সেটাই একমাত্র সবচেয়ে ভালো কর্মসূচি, এবং সেটাই বাস্তবায়ন গ্রহণ করতে হবে, তাহলে সেই আচরণটা গণতান্ত্রিক হবে না। কেননা এখানে ওই ডিটারমিনিং নির্ণায়ক শক্তি হিসেবে
তাদের উপস্থিতি কিংবা গ্রহণযোগ্যতা, এটা আসলে নির্বাচন ছাড়া আরেকটা রাস্তা হচ্ছে আবারও একটা বৈপ্লবিক সংগ্রাম কিংবা অভ্যুত্থানের মতো জায়গাতে গিয়ে সরাসরি রাষ্ট্র ক্ষমতা বলেন কিংবা দায়িত্ব বলেন সেটা গ্রহণ করা। তো ফলে যদি আপনি একটা নির্বাচনের প্রক্রিয়ার দিকে যেতে চান, তাহলে সেই নির্বাচনের প্রক্রিয়ায় সকলের মতামতের ভিত্তিতেই একটা গণতান্ত্রিক জায়গাটা আমাদের তৈরি করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে যে অন্যকে স্বীকার করে নিয়েই আপনাকে এগোতে হবে এবং শেষ পর্যন্ত জনগণের মতামতটাই যেহেতু চূড়ান্ত আকারে নিতে হবে এবং সেইটা নিতে গেলে আপনাকে একটা পথ বের করতে হবে কীভাবে আপনি জনরায়টা নেবেন। নির্বাচন হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য পথ যেটার মধ্যে দিয়ে আপনি জনরায়টা নিতে পারছেন, ওটাই সে কারণে ডিটারমিনিং হবে। ফলে এই পথের জায়গাতে যদি আমাদের যেতে হয়, তাহলে এর পূর্বে যে ন্যূনতম ঐক্যটা রক্ষা করা দরকার যাতে আমরা একটা সুষ্ঠুভাবে এই পথটা পাড়ি দিতে পারি, সেটা নিশ্চয়ই বিবেচনার মধ্যে রাখতে হবে। দেখুন, অনেকেই তো অনেক রকম বক্তব্য দিচ্ছে, সব বক্তব্য নিয়ে তার বক্তব্য দেওয়া সবসময় আমি ঠিক সমীচীন মনে করি না। একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সরকারের ভূমিকা কীরকম হবে। সরকারের ভূমিকা, মানুষ প্রত্যাশা করে যে সরকার নিজে কোনো পক্ষ নয় এবং রাজনৈতিকভাবে সকল পক্ষের মধ্যে একটা কার্যকর নিরপেক্ষতা বজায় রেখে তারা আগামী যে রাজনৈতিক উত্তরণের কাজটি করবেন সেটা সংস্কার এবং নির্বাচন সব দিক থেকে। ফলে এই সরকারের ভূমিকা যাতে পক্ষপাত দুষ্ট হচ্ছে এইরকম কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সেটাই মানুষ আকাঙ্ক্ষা করে। এবং সেটা কখন হতে পারে, যেহেতু শিক্ষার্থীদের দিক থেকে বারবার এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে, তো রাজনৈতিক দল গঠন করাটাকে আমরা তো স্বাগত জানাচ্ছি, কিন্তু রাজনৈতিক দল গঠনটা তো জনগণের ভেতর থেকে হওয়া উচিত। এইটা তো ক্ষমতার কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, এটা যদি মানুষের মধ্যে কোনোভাবে ধারণা তৈরি হয়, সেটা নতুন রাজনৈতিক দলটির জন্য এটা ইতিবাচক হবে না। সে কথা আমরা বারবার আগেই বলেছি পরিষ্কার করে, এবং সেইটা আমাদের পরামর্শ শিক্ষার্থীদের নেতৃবৃন্দের প্রতি যে তাদেরকে এই বিষয়টা সতর্ক থাকতে হবে যাতে মানুষের মধ্যে এরকম ধারণা তৈরি না হয়। ফলে রাজনৈতিক দল গঠন করলে বর্তমানে যে শিক্ষার্থীদের প্রতিনিধি আকারে যারা এই সরকারের দায়িত্ব নিয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তারা কি করবেন এই বিষয়টা তাদের ভাবা দরকার। কারণ রাজনৈতিক দল গঠন করার পরে তাদের ওই রাজনৈতিক দলের সাথে কোনো যুক্ততা নেই এটা বললে তো হবে না, কেননা তারা তো আসলে এটার সাথে যুক্ত ভেরি মাছ, সব মানুষ জানে সেটা। কাজেই তাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা আসলে কোথায় অবস্থান করবেন। এই কারণে এটা দরকার যে রাজনৈতিক দল হয়ে যাওয়ার পরে সেই রাজনৈতিক দলের সমর্থকরা যখন পরিষ্কার করেই এটা থাকেন, তাদের প্রতিনিধিরাই হিসেবেই যেখানে তারা গিয়েছিলেন সরকারে, তখন অন্য দলের দিক থেকেও প্রশ্ন থাকতে পারে যে সরকারে তো আমাদের প্রতিনিধিত্ব নেই। তো সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেইখানে পক্ষপাতের প্রশ্ন উঠতে পারে। ফলে এই দিকগুলো সতর্ক থেকেই ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। না দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি কিন্তু কোনো রাজনৈতিক দল না। এই দুটো জিনিস ছিল যে এখানে একটা প্ল্যাটফর্ম, এবং সেইখানে আমাদেরকে ভেবেই বলা হয়েছে, গঠনটাও ছিল এটা যে এটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও ছিল, সাধারণ ছাত্ররাও ছিল, এখনও সেটা আছে। জাতীয় নাগরিক কমিটি যখন তারা গঠন করেন তখনও তারা একই কথা বলেছিলেন যে এটা একটা কমন প্ল্যাটফর্মের মতোই হবে, এবং সেই কমন প্ল্যাটফর্মে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও থাকতে পারেন। এখন এইটা থেকে যখন একটা রাজনৈতিক দল গঠিত হবে তখন এখান থেকে অনেকে হয়তো সেই রাজনৈতিক দলে যেতে পারেন, কিন্তু নেসেসারিলি সবাই যাবেন এরকমটাও হয়তো নয়।
ফলে রাজনৈতিক দল গঠনের পরেই আসলে বোঝা যাবে যে কারা আসলে ঠিক কমন প্ল্যাটফর্মে থাকতে চান আর কারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যেতে চান। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে রাজনৈতিক দলের সাথে কয়েকবার বসছে, কিন্তু সেগুলো নির্দিষ্ট ইস্যু ভিত্তিক। আমরা যেটা শুরু থেকে বলেছিলাম, বলা চলে প্রায় শুরু থেকে, যে এবং অনেক দিন ধরে বলে আসছি যে একটা কাঠামো তৈরি করলে এই সরকারের জন্য ভালো হতো এবং এই জাতীয় ঐক্যমত্য তৈরির যে দায়িত্বটা আমাদের আছে সেটা বজায় রাখতেও আমাদের সুবিধা হতো। যে একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা যায় কিনা, যেখানে আন্দোলনের যত স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং শ্রেণী পেশার অংশীজন, তাদের সবাইকে নিয়েই সরকার একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করলো, যেটা নিয়মিত বিরতিতে সভা করবে, যার ফলে দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনা সেখানেও তারা অনেক মতামত দিতে পারবে। অন্যদিকে রাজনৈতিক উত্তরণের যে কাজ, সেই কাজেও একটা ঐক্যমত্য তৈরির জায়গাটা সুবিধাজনক হবে। সেটা আসলে করা এখনো হয়নি এবং একটা জায়গায় দেখা যাচ্ছে যে যত আলোচনা হওয়াটা দরকার তত আলোচনাটা আসলে হচ্ছে না, প্রয়োজনীয় আলোচনাটা এখনো ঠিকমতো হয়নি। ফলে একটা দূরত্বের জায়গাও সৃষ্টি হচ্ছে। সরকারের সেই দিকটা খুব গুরুত্বের সাথে বিবেচনা নেওয়া উচিত, যে দূরত্ব যাতে বেশি তৈরি না হয়ে যায়। তাহলে আমরা যেভাবে এটাকে একটা উত্তরণের জায়গায় যেতে চাচ্ছি সেটা যাওয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজনৈতিকভাবে মানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বৈঠকের বিষয়টা, লাইনটা কেটে দিন আপনি। সরকার ইতিমধ্যে কতগুলো কমিশনের যে রিপোর্ট পেয়েছে সেটার ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের কথা বলছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে। এই বৈঠকগুলো হলে আমার মনে হয় যে আমরা ইতিমধ্যে যে কিছু সমস্যা তৈরি হয়েছে কিংবা দূরত্ব তৈরি হচ্ছে সেটা আবার কেটে যেতে পারে। আলাপ আলোচনার প্রক্রিয়া শুরু হলে সেখানে সুনির্দিষ্ট অনেকগুলো জায়গা তৈরি হতে পারে, যেমন নির্বাচনের তারিখ, কি কি সংস্কার আমরা নির্বাচনের আগে করতে পারছি এবং নির্বাচনের পরে যে সংস্কারগুলো হবে বিশেষত পার্লামেন্টে, সেগুলো কোন পদ্ধতিতে হবে, নির্বাচনই বা কোন মানে পথে হবে। না, কিছু বিষয় তো আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, আর বাকিগুলো আলাপ আলোচনার সময় তুলব। মানে এই প্রস্তাবনা আমরা যেটা মানে ধারণা করি যে মানে কমিশন তাদের নিজেদের মতামত সহ রাজনৈতিক দল, শিক্ষার্থী, দেশের সাধারণ মানুষ, আমি এটা শুনেছি যে ইমেইলে প্রচুর নাগরিকরা তাদের মতামত দিয়েছেন, ফলে তারা একটা বহু ধরনের মতামত পেয়েছে এবং তার মধ্যে তারা একটা কম্পাইলেশনে গিয়েছেন। এই কম্পাইলেশনে মানে যেগুলো তাদের কাছে মনে হয়েছে যে এগুলো আলোচনার বিষয় হওয়া উচিত, সেই জায়গাগুলো তারা সেখানে রেখেছেন। ফলে এটা একটা প্রস্তাব। এই প্রস্তাবগুলো এখন বিভিন্ন দল কিংবা অংশীজনদের সাথে আলোচনা হবে, সেখান থেকে আসলে ন্যূনতম ঐক্যমত্য কোনগুলোতে তৈরি হচ্ছে সেই জায়গাগুলো ঠিক হবে। ফলে এখনই আগাম আলোচনা অনেকে অনেক বিষয়ে করছেন, সেই সব বিষয়ে আমাদের যে একেবারে মতামত নেই তা নয়। আমরা তো আমাদের অবস্থান জানিয়েছি যে দুটো বড় ক্ষেত্রে আমাদের করতে হবে। একটা হচ্ছে সংবিধানের প্রথম জায়গা, যে এই সংবিধান একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিশ্চিত করতে পারছে কিনা। আমাদের দেশে জাতি, ধর্ম, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে, রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চা নির্বিশেষে প্রত্যেকেই নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরি করতে পারবো। এইটা আমাদের নিশ্চিত করতে হবে। সংবিধানের দৃষ্টিভঙ্গি বলেন, তার দর্শন বলেন, তার আদর্শ বলেন, সেই জায়গাটা সেভাবেই থাকা দরকার। এবং ডেফিনেটলি এটা মুক্তিযুদ্ধের মধ্যে যে আমাদের 10ই এপ্রিলের যে ঘোষণাপত্র, আমাদের প্রথম সংবিধান, যেটা আমাদের প্রথম জাতীয় ঐক্যমত্য, সেই জায়গাটা ভিত্তিতেই আমাদের এই জায়গার 24-এর অভ্যুত্থানকে ধারণ করা দরকার।
দ্বিতীয় জায়গাটা হচ্ছে ক্ষমতা কাঠামো, যেটা ছিল মূলত আমাদের বড় সমস্যার জায়গা। যে ক্ষমতা কাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, এমনকি তাকে সংবিধানের ঊর্ধ্বেই প্রায় জায়গা দিয়ে ফেলা আছে, ফলে ন্যূনতম কোনো জবাবদিহিতার জায়গা আসলে আর নাই। তো এটার বিপরীত জায়গাটা আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ জবাবদিহিতাপূর্ণ একটা মানে সরকার ব্যবস্থা যাতে তৈরি হয়, সরকার যারাই হবে তারা তো জনগণের প্রতিনিধি, জনগণের কাছে যাতে জবাবদিহিতা করতে হয়, পরতে পরতে সেই ব্যবস্থাটা সৃষ্টি করা দরকার। তো সেই দিক থেকে অনেকগুলো প্রস্তাবনা আছে এবং সেখানে যেগুলো একেবারেই আবশ্যকীয় সেইগুলোতে যাতে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হয় সেই দিকটাকে আমরা জোর দিব। এবং এই বিষয়ে তো আমরা আগেই বহুবার বলেছি, আমাদের 14 দফা দাবিনামার মধ্যে তার প্রকাশ ঘটেছে, এমনকি 31 দফায়ও কতগুলো পয়েন্ট এসছে, সবগুলো আসেনি। এবং সেই দিকে না আসলেও আমরা মনে করি যে 31 দফার মধ্যে দিয়ে যা এসছে এবং এখন আলাপ আলোচনার মধ্যে দিয়ে 31 দফার চাইতেও আর একটু বেশি কিছু সেটা মানুষ হয়তো প্রত্যাশা করে এবং রাজনৈতিক দলগুলো সেই দিকগুলো বিবেচনায় নেবে যে মানুষের প্রত্যাশা কীভাবে তারা পূরণ করতে পারে। না, প্রস্তাব থাকলেই তো সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে না। আপনি যদি কেউ মনেও করেন যে এটা দেশের স্বার্থে, মানে এই মনে করাটা তো আসলে সাবজেক্টিভ, মানে অর্থাৎ এক একজন মানুষ এক একটা মনে করতে পারে। এখন মানে যেগুলো ঐক্যমত্য হবে সেটা তো সকলের মতামতের ভিত্তিতেই হবে। ফলে আমার মনে হয় না যে প্রস্তাব নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু আছে, কারণ এই প্রস্তাবে অনেকগুলো বিষয়ে আমরা যেমন একমত, আবার অনেক বিষয়ের সাথে আমাদেরও হয়তো দ্বিমত আছে, তেমনি আমরা যেটাতে একমত অনেকে আবার সেটাতে দ্বিমত পোষণ করতে পারে, এরকম বহু জায়গাগুলো আছে। তো প্রস্তাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার চাইতে বরং আমাদের উচিত হচ্ছে ন্যূনতম যে জাতীয় ঐক্যমত্য হবে সেইটার জায়গাতে দাঁড়ানো এবং সেই ঐক্যমত্য কীভাবে বাস্তবায়ন হবে, কারণ সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আগামী সংসদ নির্বাচনটা যদি একটি সাধারণ পার্লামেন্ট হয় তাহলে আমাদেরকে এই ঐক্যমত্যের জায়গাগুলো বাস্তবায়ন করতে হবে অ্যামেন্ডমেন্ট আকারে, মানে সংশোধনী আকারে। সংশোধনী করলে তো সেটা আদালত দ্বারা মানে আদালত সেখানে ইন্টারভেন, হস্তক্ষেপ করতে পারে আদালতের, কারণ আদালত তো সংবিধানের অভিভাবক। সে কারণে আমরা যেটা বলছি যে এই সংস্কার প্রস্তাবগুলোতে একটা জাতীয় ঐক্যমত্য আকারে আছে, এইটা যে জনগণের অভিপ্রায়, সেই অভিপ্রায়টি আমাদেরকে মানে প্রকাশ করার জন্যই সংসদটাকে একটা ন্যূনতম সংবিধান সংস্কার সভার নির্বাচন আকারে দেখা দরকার। গণপরিষদ হিসেবে গঠন করা যেত। গণপরিষদ গঠনের একটা বিষয় হচ্ছে যে অনেকে মনে করেন যে সংবিধান স্থগিত করে গণপরিষদ গঠন করতে হবে, কিন্তু সংবিধান সংস্কার সভা যদি আমরা করি একটা, তাহলে সেক্ষেত্রে সংবিধান স্থগিত না করেই এই সংবিধানের যে সংস্কারগুলো হবে সেটা একটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হিসাবেই গণ্য হবে। ফলে সেই সংস্কারকৃত সংবিধানটিরই সুরক্ষা দেওয়া ভবিষ্যতে আমাদের আদালতের কাজ হবে। সেইটার জায়গা থেকে আমাদেরকে পদ্ধতিটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। এটা তো নিয়ে ইতিমধ্যে আমরা প্রশ্ন তুলেছি যে মামলার ধরনগুলো থেকে এটা বোঝা যাচ্ছে যে সে এক পুরনো কায়দাটা বজায় রাখা হয়েছে এবং যারা মামলা করছেন, যারা মামলা নিচ্ছেন, পুলিশ এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো, তারা আগের কায়দায় কাজ করছেন। সেই ক্ষেত্রে নতুন ডিরেকশন, নতুন ব্যবস্থা আসা দরকার, না হলে যে অনেক দুর্বলতা নিয়েই এই বিচারের প্রশ্নটা এগোবে। কিন্তু অথচ মানুষ ন্যায় বিচার চায় এবং ন্যায় বিচার আমাদের নতুন যাত্রার প্রধান ভিত্তি হওয়া দরকার। এটা না হলে আমরা নানান দুর্বলতা নিয়ে এগোতে থাকব। ফলে বাংলাদেশের মানুষ এই যে 15 বছরের লুটপাট, দুর্নীতি, গুম, খুন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে সে নির্বিচার যে হত্যাকাণ্ড, এই সমস্ত কিছুর বিচার চায় এবং এই বিচারটা যদি করতে হয়, এবং এটাই কেবল নয়, বিচারের জায়গাটা কেবল এই সময়ের জন্য নয়, এমন একটা ন্যায় বিচারের কাঠামো প্রতিষ্ঠা করা যাতে করে আমাদের পুরনো বিচারগুলোও হতে পারে ঠিকঠাক, মানুষ আস্থা আনতে পারে এবং আমরা একটা এমন একটা ন্যায় বিচারের বাস্তবতা সৃষ্টি করতে পারি যে প্রত্যেকেই এই আস্থার জায়গায় পৌঁছায় যে না, আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি। ফলে আমি অপরাধ করেছি সেই কারণেই আমার একটা বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এইটা অপরাধীরও
মানে আস্থার জায়গাটা দরকার। কারণ তখনই ওই একটা সমাজের মধ্যে আপনি মানে সত্যিকার অর্থে একটা রাজনৈতিক ব্যবস্থাকে কার্যকর করতে পারবেন। তো আমরা ওই জায়গাটা প্রতিষ্ঠা করার বিষয়ে খুব গুরুত্ব দিতে চাই। কিন্তু যদি যে প্রথাগত পদ্ধতিতে চলছে, যেটা মানে ন্যায় বিচারের ক্ষেত্রে আস্থা তৈরি করেনি, সেটাই যদি বহাল থাকে, তাহলে তো নিশ্চয়ই আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পরে ভারতের যে ভূমিকা, সেটা পরিষ্কারভাবেই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না। তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে মানে বলা চলে কোনো রকম গুরুত্ব না দিয়েই একটি তাদের নিজেদের সংকীর্ণ স্বার্থে একটি বিশেষ দলকে এখানে ক্ষমতায় রাখতে যেভাবে তারা খোলাখুলি সহায়তা করেছে, তাদের অবস্থান ঘোষণা করেছে, সেইটা মানুষ গ্রহণ করেনি। এবং জুলাই আগস্ট অভ্যুত্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমাদের দেশের রাজনীতি আমরাই নির্ধারণ করব, ভারত এখানে আমাদের রাজনীতি নির্ধারণ করার জায়গাতে যাবে না। ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেই সুসম্পর্ক আমাদের দেশের স্বার্থের ভিত্তিতে, জাতীয় স্বার্থের ভিত্তিতে। কাজেই আমরা আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ করতে চাই, আমরা আমাদের দেশের স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক চাই। এটা বাংলাদেশের মানুষের রায়, বাংলাদেশের মানুষ এটা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশ করেছে, কেবল ভারতের সাথে নয়, সারা দুনিয়ার সাথে। ফলে সেই জায়গাটা ভারত যত দ্রুত মানে এর সাথে মানিয়ে নেবে এবং এই নতুন বাস্তবতায় ভারত আবার তার সুসম্পর্ক করতে চাইবে, নতুন বাস্তবতা মেনে নিয়ে, তত হচ্ছে উভয় দেশের জন্যই সেটা একটা স্বস্তিকর এবং ভবিষ্যতের ভালো পথ তৈরি করবে। দেখুন, এইটা 5ই আগস্টের পর থেকে দুটো ঘটনা আছে। একদিকে হ্যাঁ, আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে কিছু হামলার ঘটনা আমরা দেখেছি, মাজারের উপরে হামলা হয়েছে, মেয়েদের উপরে হামলা হয়েছে, কিংবা একটা হয়রানিমূলক ঘটনা ঘটেছে। আমরা পাহাড়ে আমাদের বাঙালির বাইরে অন্য জাতির উপরে আমরা হামলা দেখেছি। এইটা যেমন একটা বাস্তবতা, আবার একই সাথে এইসব ঘটনাবলীকে একেবারে শতগুণ রং চড়িয়ে ভারতীয় মিডিয়াতে এর একটা প্রচারণা আমরা দেখেছি, এবং এটাকে নিয়ে ভারতে এক ধরনের রাজনীতি চলছে, এবং তারা সারা দুনিয়ার সামনে, বিশেষত পশ্চিমা বিশ্বে বাংলাদেশকে এইভাবে উপস্থাপন করতে চাইছে। ফলে ওইটার আবার আরেকটা রাজনীতি আছে। আমরা সে কারণে বলেছি যে দেখুন, এই যে একটা অসত্য প্রচারণা করা হচ্ছে, যা ঘটেছে তার চেয়ে বহুগুণ রং চড়িয়ে, সেটাকে আমাদের সত্য দিয়েই মোকাবেলা করতে হবে। এবং সেই সত্য মোকাবেলা করতে গেলে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো সুনির্দিষ্ট তদন্ত করতে হবে। কোনোটা গোপন করার কিছু নেই আমাদের। যা ঘটনা ঘটেছে সেগুলোর প্রত্যেকটা সুনির্দিষ্ট তদন্ত করা উচিত। তদন্ত করে যারা এর জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এবং এমন ব্যবস্থা করা দরকার যাতে করে কোনো ষড়যন্ত্রমূলকভাবে কেউ হামলার ঘটনা ঘটাতে না পারে। এখন ধরুন, প্রথমত তো রাজনৈতিকভাবে এটা বলাই যায় যে আজকে যেভাবে ভারত এইটাকে, ভারতের বেশ মিডিয়া এবং মিডিয়ার একাংশ এবং তাদের শাসক দল বাংলাদেশের ঘটনাগুলোকে শতগুণ বর্ধিত করে প্রচার করছে, তার এর একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। বাংলাদেশে যারা এই ঘটনা ঘটাচ্ছে, একটা ঘটনাও যদি ঘটে, তাহলে সেটা তো তাদের স্বার্থেই রক্ষা করছে, কারণ তাদের এই প্রচারণাটাকেই সেটা শক্তি যোগাচ্ছে। ফলে যারা বাংলাদেশে এটা ঘটাচ্ছে, পরিষ্কারভাবে তারা যে বাংলাদেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না, ভারতীয় কতিপয় গোষ্ঠীর স্বার্থকে এখানে পারপাস সার্ভ করছে, এটা খুব পরিষ্কার, এটা রাজনৈতিক দিক থেকে বলা যায়। 2 নম্বর জায়গাটা পরিষ্কার করে বলা যায় যে আমরা দেখেছি যে সরকারের দিক থেকে যখন প্রতিরোধ থাকে এবং এইটা বন্ধ করার ব্যাপারে সত্যিকার অঙ্গীকার থাকে, তখন আর এই ঘটনাগুলো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে পারে না। যেমন ধরুন, আপনি দুর্গাপূজার আগে কীরকম একটা আওয়াজ উঠেছিল যে এবার দুর্গাপূজা যেন খুবই মানে আক্রান্ত হবে, নিরাপত্তা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। অথচ দেখা গেল বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সরকারের সাথে বসলো এবং দুর্গাপূজা নিয়ে নিরাপত্তা চিন্তা করলো, এবং সব সারা দেশে এই নিরাপত্তা ব্যবস্থা আমরা সবাই মিলে, রাজনৈতিক দল আমরা অংশ নিলাম, এবং প্রায় কোনো ঘটনাই ঘটলো না। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে, সেগুলো নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে সরকার চাইলে এবং জনগণ চাইলে এই ধরনের প্রতিরোধগুলো আসলে
বাস্তব হওয়া সম্ভব এবং ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া সম্ভব। আমি নিজে সম্প্রতি কতগুলো ঘটনার সাথে প্রত্যক্ষভাবে শুনেছি যে অনেকগুলো জায়গায় মাজারে একটা হামলা পায়তারা করা হচ্ছে এবং এই পায়তারাগুলো যখন হচ্ছে কিংবা হামলার উদ্যোগ নিচ্ছে একদল গোষ্ঠী, তখন সরকার যখন আগাম জানছেন এবং সরকার যখন সেখানে সিরিয়াসলি হস্তক্ষেপ করছেন এবং পুলিশ নিরাপত্তার জন্য কাজ করছে, তখন আর সেই হামলার ঘটনাটা ঘটছে না। এইটাও প্রমাণ করে যে আসলে এর আগে আমরা যখন আওয়ামী লীগ আমলে দেখেছি বহুগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। প্রায় প্রত্যেকটি জায়গায় আমি ব্যক্তিগতভাবে গিয়েছি। আপনি জানেন প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার সাথে আমি অনেকগুলো জায়গাতে, তিনি তো প্রত্যেকটি ঘটনায় যেতেন এবং তার সাথে আমি গিয়েছি। আমরা প্রতিটি ঘটনায় গিয়ে একটা যাকে বলে যে মানুষের সাথে কথা বলেছি, বিভিন্নভাবে কথা বলেছি এবং তা থেকে মূল বিষয়টার অনুসন্ধান করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেক জায়গাতে দেখেছি যে একটা উত্তেজনা তৈরি হতে যেন দেয়া হচ্ছে এবং হামলার ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে, ঘটার পরে পুলিশ আসছে। কিন্তু আমরা যখনই জিজ্ঞেস করছি যে আপনারা যখন এই উত্তেজনা চলছিল, উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল, তখন আপনারা ইন্টারভেন করেন নাই কেন? তো এইটা যে প্রশাসনের যে দায়টা, প্রশাসন এবং পুলিশের যে দায়টা, সেই দায়টাকে কখনোই সামনে আনা হয়নি। এই অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার করে বলেছি যে আপনি প্রশাসন এবং পুলিশকে দায়বদ্ধ করেন, তাদেরকে জবাবদিহিতায় আনেন এবং কেন একটা ঘটনা ঘটলো সেই বিষয়টি যথাযথ অনুসন্ধান করেন, তাহলে আপনারা এটাকে প্রতিরোধ করতে সক্ষম হবেন এবং প্রতিরোধ করা সহজ হবে। তো ফলে একদিকে যেমন গণপ্রতিরোধের প্রয়োজন আছে, অন্যদিকে এই পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন যদি যথার্থ ভূমিকার নামে, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। এবং তদন্ত করা দরকার যে কারা এটা ঘটাচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় যদি আনা হয় তদন্তপূর্বক, তাহলে এই বার্তাটাও আমাদের দেশের মধ্যে যাবে যে এইগুলো করে পার পাওয়া যাচ্ছে না। এবং এইটা যদি আমরা আওয়াজটা তুলতে পারি যে এরা কোনো না কোনো গোষ্ঠী স্বার্থ, কায়েমি স্বার্থ রক্ষা করছে। কারণ যখন একই সাথে আমরা দেখছি যে ভারতের মিডিয়া এটাকে সারা দুনিয়ায় প্রচার করে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে, তখন তারা বাংলাদেশে বসে এই ঘটনা ঘটাচ্ছে, তাহলে তারা কারা, কোন স্বার্থ উদ্ধার করছে? হ্যাঁ, অনেক মানুষ এসব জায়গায় যুক্ত হয়, আমরা জানি যে সাধারণ একটা তাদের কাছে ধর্ম যেভাবে উপস্থিত আছে সেই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে, কিন্তু এর উস্কানিদাতা, এর যে পেছনের মানে যারা কারিগর, তারা দেখা যাবে যে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজগুলো করছে। ফলে সাধারণ মানুষের এক ধরনের নির্দিষ্ট ধর্মচেতনা কিংবা সেন্টিমেন্টকে ব্যবহার করছে একদল গোষ্ঠী অপর দলের বিরুদ্ধে, মানে একটা নির্দিষ্ট মাজার বলেন কিংবা হিন্দু সম্প্রদায় বলেন, এই ঘটনাগুলোকে আমাদের ব্যাপকভাবে প্রতিরোধের জায়গায় আনা দরকার। এবং প্রতিরোধ করে এই যেটা বললাম যে অসত্যের বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করতে হবে। আমাদের যে কোনো উস্কানি, সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে একটা সম্প্রীতি, একটা ঐক্যের জায়গাতে আমাদের দাঁড়াতে হবে। যেমনটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা গণতন্ত্র দিয়ে লড়তে চাইছি, এই জায়গাটা খুব স্পষ্টভাবে আমাদের দাঁড়ালে এই পরিস্থিতি আমরা বদল ঘটাতে পারবো। ফলে প্রচারণা যতই করুক, সত্য বেরিয়ে আসবেই এবং বাংলাদেশ তার জায়গাতে দাঁড়াবে। দেখুন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটা ভবিষ্যতে নিশ্চয়ই ঠিক হবে। আওয়ামী লীগ পুনর্গঠিত হবে নাকি আওয়ামী লীগ নির্বাচন থেকে তাকে বিরত রাখা হবে নাকি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে, এই পুরো প্রশ্নগুলো আগে বিচার প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হওয়া দরকার। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ দল হিসেবে তার দায় কতটুকু এবং তার ভবিষ্যৎটা সে অনুযায়ী নির্ধারিত হবে। ফলে আমি মনে করি এটা নিশ্চয়ই জনগণই ঠিক করবে না আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, কিন্তু বিচার যেভাবে এগোনো দরকার আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হওয়ার জন্য, আবার এই ন্যায় বিচারের জন্য, সেইটা আসলে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছে না। মানুষ আরও দ্রুত পদক্ষেপ আশা করছে। প্রথম বিষয় হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার বিশ্ববিদ্যালয়গুলোতে।
শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণভাবে ছাত্রদের এই যে গণতান্ত্রিক চর্চা সেটা থাকা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেমন মানে ছাত্র রাজনীতিকে একটা অভিযুক্ত করা হয়, সেটা ঠিকই আছে। ছাত্র রাজনীতির কে ব্যবহার করেই বলেন কিংবা ছাত্র রাজনীতির ছায়াতলেই নানা ধরনের দখলদারিত্ব, সন্ত্রাসী এইসব ঘটনাগুলো ঘটে। কিন্তু এর আরও গোড়ায় যাওয়া দরকার। মানে বিশ্ববিদ্যালয়গুলো আসলে এই যে দখলদারিত্ব, এই দখলদারিত্বটা প্রতিষ্ঠা হয়েছে সরকারের সহযোগিতাতেই। বিশ্ববিদ্যালয় এবং সেই সরকার সেটা করতে পেরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতাতে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করা হবে না, সেই জায়গাটা একটা বরং জাতীয় ঐক্যমত্য দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় যে এখানে একটা এমন পরিবেশ বজায় রাখা হবে যেখানে কেউ কোনো দখলদারিত্ব পরিবেশ কায়েম করতে পারবে না, তাহলে সেটা সম্ভব। এবং সেইটা যদি নিশ্চিত করা হয় তাহলে ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন, এটা তো খুব স্বাভাবিক বাস্তবতা বাংলাদেশের ইতিহাসে। দেখুন, আমরা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন তার বিরুদ্ধে একটা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার কথা 14 সালের পর থেকেই কম বেশি আমরা বলে এসেছি। এবং বিশেষভাবে বাম জোটে 16-17 দিকে এই আলোচনাটা আমরা তুলেছিলাম যে এইখানে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রশ্নটিকে সামনে আনতে হবে, নাহলে এই ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব হবে না। এবং ফ্যাসিবাদ যদি টিকে থাকে তাহলে জনগণের ন্যূনতম কোনো গণতান্ত্রিক অধিকার, তার কোনো সংগ্রামী আসলে দানা বাঁধবে না। ফলে আমরা যারা গণমানুষের রাজনীতি করি, জনগণের স্বার্থের রাজনীতি করি, জনগণের স্বার্থটাকে মানে রাষ্ট্রের নীতিতে, আইনে প্রতিফলিত করতে চাই, মানুষের অধিকারগুলো আদায় করতে চাই, তাদের সমস্ত সংগ্রামকেই আসলে একভাবে গলা টিপে ধরা হয়েছিল। কারণ ন্যূনতম কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না, কোনো দাবি দেওয়া আদায় হতো না। এবং সমস্ত দাবি দেওয়া রীতিমতো এক ধরনের করুণা এবং ভিক্ষা চাওয়ার পর্যায়ে নিয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন প্রেস ক্লাবের সামনে কিভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষরা এসে দাবি দেওয়া তুলতো, যেন বা তারা করুণা চাইছে। তো সেইটা তো একটা ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করেছিল। তা আমরা বলেছিলাম যে জনগণের ন্যূনতম দাবি দেওয়া আদায় করতে গেলেও এবং সার্বিকভাবে মানুষের অধিকার, মর্যাদা, দেশের স্বার্থ যদি আমরা বিবেচনা করি, তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থার মানে বদলাতে হবে, তাকে বিলোপ ঘটাতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের যেতে হবে এবং এই সংগ্রামে আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। তো সেই কথাগুলো আমরা তখন থেকে তুলেছিলাম। আমরা যখন বাম গণতান্ত্রিক জোটে কাজ করেছি, সেটা জনগণের বৃহত্তর ঐক্যের ডাকে সেখানে আমরা সেটা প্রতিষ্ঠা করতে পারিনি। কেননা বৃহত্তর শব্দের মধ্যে দিয়ে তারা ভেবেছেন যে এখানে বিএনপির সাথে হয়তো ঐক্য হয়ে যাবে, কিংবা বিএনপি পর্যন্ত আমরা ঐক্য করার চিন্তা করব। এবং অনেকে তখনও এটাই বলতে চেয়েছিলেন যে এটা দ্বিদলীয় বৃত্তের বিরুদ্ধে একটা সংগ্রাম করতে হবে। তো আমরা বলেছিলাম যে এটা আসলে একদলীয় একটা শাসন চলছে, একটা ফ্যাসিস্ট শাসন, এবং এর বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য করতে গেলে জনগণের যে বিভিন্ন সংগঠিত অংশগুলো আছে তার মধ্যে কোনো না কোনো একটা ঐক্যের ব্যবস্থা করতে হবে। সেটা সবসময় হয়তো এক মঞ্চে এসে হবে না, যুগপৎ ধারায় হতে পারে, আবার যার যার অবস্থান থেকে হতে পারে। কে কোন জায়গাতে করা সম্ভব সেটা তো রাজনৈতিক পার্থক্যগুলো তো একেবারে নাই হয়ে যায় না। একটা চূড়ান্ত ঐক্যের মধ্যেও কিন্তু পার্থক্য বহাল থাকে, কারণ ঐক্যের প্রশ্নটা আসেই হচ্ছে পার্থক্য আছে বলেই। কাজেই আমরা বলেছিলাম আমরা যারা যারা পারবো তারা এক মঞ্চে আসবো, যেমন আমরা গণতন্ত্র মঞ্চ পরবর্তীকালে গঠন করেছি। আবার অনেকের সাথে আমরা যুগপৎ আন্দোলন করতে পারবো, অনেকের সাথে হয়তো সেইটাও পারবো না, কিন্তু নিজ নিজ অবস্থান থেকে কোনো না কোনোভাবে এই আন্দোলনটা পরিচালিত হবে। আমরা দেখেছি 80-র দশকে আন্দোলন হয়েছে আমাদের দেশে, 60-এর দশকে আন্দোলন হয়েছে। ফলে বড় গণ অভ্যুত্থানগুলোর পেছনের প্রেক্ষাপটে এই ধরনের কাঠামোই কাজ করেছিল, নিজ নিজ অবস্থান থেকে যুগপৎভাবে কিংবা একেবারে ঐক্যবদ্ধ মোর্চা গঠন করে। তো সেই কাঠামোটাকেই আমরা তৈরি করতে চেয়েছি জনগণের বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে। সেইটা আমরা বাম জোটে এই কর্মনীতি বাস্তবায়ন করা যায়নি। ফলে আমাদেরকে একটা পর্যায়ে বাম জোট ছেড়ে এসে গণতন্ত্র মঞ্চ গঠন করেছি, আমরা যুগপৎ আন্দোলনের কাঠামো তৈরি করেছি এবং নিজ নিজ
ক্ষেত্র থেকে আন্দোলন যাতে আরও বৃহত্তর জায়গা থেকে সবাই একটা অভিমুখে যেতে পারে, সেই কাঠামো তৈরির জন্য আমরা কাজ করেছি। ফলে আমরা মনে করি যে আমাদের দিক থেকে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে লড়াইয়ের কৌশলটা, সেটাতে আমরা আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার সেটা বাস্তবায়ন করার জন্য আমরা দৃঢ় ছিলাম। সেই অনুযায়ী আমাদের দলীয় পদক্ষেপগুলো নিয়েছি। এখন প্রত্যেক দলের সাথেই তো আমাদের পার্থক্যের জায়গা আছে, কারণ সেজন্যই তো আমরা একটা আলাদা দল গঠন করেছি। বিএনপির সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের জায়গাতে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেছি। আবার পার্থক্যের দিক থেকে হচ্ছে যে আদর্শগত কর্মসূচিগত অনেক পার্থক্যের জায়গা আছে। তবে একটা ভবিষ্যতে এখন যে আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় আছে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জায়গায় আছি, এইখানে কিন্তু আমাদের সকলকে সাথে নিয়েই কাজ করতে হচ্ছে। আমাদের পার্থক্য সত্ত্বেও এমন একটা রুলস অফ দ্য গেমে পৌঁছাতে হচ্ছে যেখানে আমরা সবাই তার অংশীদার। ফলে ওই জায়গাটাতে আমরা যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করছি। পার্থক্য সত্ত্বেও এই রুলস অফ দ্য গেম তৈরি করার জন্য, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করাটা আমরা আমাদের দলের দায়িত্ব মনে করি, কারণ এটা একটা জাতীয় ঘটনা। তো সেই দিক থেকে এই ঐক্য এবং সংগ্রাম দুটোই বহাল আছে। এখন পর্যন্ত তো আমরা এক মঞ্চ হিসেবে আছি এবং আমরা আশা করি যে এই মঞ্চ টিকে থাকবে এবং এই মঞ্চ আরও বিকশিত হবে। সেদিক থেকে নির্বাচন বলেন, সামনের আরও সংগ্রাম বলেন, সেগুলো যথাসম্ভব ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করতে চাইব। না দেখুন, আমরা তো একটা গণতান্ত্রিক গণমানুষের রাজনৈতিক দল, একটা মুক্তিকামী গণতন্ত্র, সমাজ গণতন্ত্র আদর্শিক জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি, মানুষকে ঐক্যবদ্ধ করছি এবং রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির সে অনুযায়ী পরিবর্তন ঘটানোর কাজ করছি, যাতে সব মানুষের মর্যাদা, অধিকার এবং তাদের স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই জায়গাগুলোতে আমাদের একটা অগ্রগতি আছে যে আমরা ধারাবাহিক সংগ্রামে করার মধ্য দিয়ে মানুষের কিছুটা আস্থা এবং ভরসার জায়গা তৈরি করতে পেরেছি। গণতান্ত্রিক পরিবেশের অভাবে আমাদের দল কাঙ্ক্ষিত বিকাশের জায়গায় এখনও যেতে পারেনি, কিন্তু আমরা বিকশিত হচ্ছি প্রতিদিনই একটু একটু করে, এবং আমরা মনে করি যে বিকাশের ধারায় আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি হিসেবে তার দল আকারে আমরা হাজির হতে পারবো এবং এই দলকে আমরা একসময় রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জায়গাতে নিয়ে যেতে পারবো। গুঞ্জন তো রাজনীতিতে থাকবে, গুঞ্জন একটা রাজনীতির অনিবার্য অংশ। একটা জিনিস যে অন্তর্বর্তী সরকার তার যে দায়িত্ব দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণের কাজ, এইটা একটা মনে রাখা দরকার যে এটা একটা বিরাট গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থেকে আমরা এই পর্বে এসেছি। ফলে সেই গণ অভ্যুত্থানই কিন্তু শক্তি এবং সেই প্রক্রিয়ায় আমাদেরকে এইটা সম্পন্ন করতে হবে, সেটার উপর দাঁড়িয়ে সেই আকাঙ্ক্ষা থেকেই সম্পন্নটা করতে হবে। আমার মনে হয় আমরা যে জায়গাটাতে ভরসা রাখতে চাই যে রাজনৈতিক প্রক্রিয়াটাই এখানে সফল হবে এবং আমাদের অন্য কোনো জায়গাতে পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।